এর আগের দিন তোমাদের যেটি লাস্ট করানো হয়েছিল সেটি হলো প্রশ্রবণ। তো এর আগের দিন তোমাদের প্রশ্রবণ কাকে বলে সেটি কিন্তু আমি বলে দিয়েছিলাম। তাও আমি আরেকবার বলে দিচ্ছি প্রশ্রবণ জিনিসটা কী, যাতে তোমাদের আজকে যেটুকু করাবো সেটি তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো, প্রশ্রবণ খুবই একটি সহজ বিষয়। এটি কঠিন মনে করলেই কঠিন, আবার সহজ মনে করলেই কিন্তু খুবই সহজ। এর মতো সহজ নেই বললেই চলে। তো আমাদের যে ভৌমজল ছিল এর আগের দিন বা এর আগে আমরা যেটা পড়েছিলাম, ভৌমজল সম্পর্কে বিভিন্ন তথ্য, ভৌমজলের শ্রেণীবিভাগ পড়েছিলাম, অর্থাৎ উৎসগুলো পড়েছিলাম। তার সঙ্গে বিভিন্ন রকমের যে স্তরগুলো ছিল, ভাদস স্তর, ক্রিয়েটিক স্তর, সেই স্তরগুলো সম্পর্কে আমরা আগেই পড়ে নিয়েছি। তো সেখানে আমরা দেখেছিলাম কি, যে ভৌমজলগুলো যে রয়েছে সেই ভৌমজলগুলো ভাদস যে স্তর রয়েছে সেই স্তরের মধ্য দিয়ে চুইয়ে চুইয়ে ভেতরে প্রবেশ করেছে, এবং ততটাই প্রবেশ করেছে যতদূর পর্যন্ত সেই জলগুলো যেতে পেরেছে। অর্থাৎ নিচে যতক্ষণ না পর্যন্ত কোনো কঠিন শিলার বাধার সম্মুখীন হয়েছে ততক্ষণ জলগুলো কিন্তু চুইয়ে চুইয়ে ভেতরে প্রবেশ করেছে। এবং যখন নিচে যেখানে গিয়ে বাধা পেয়েছে সেখানে সেই জলগুলো সঞ্চিত হয়েছে, সঞ্চিত হয়ে স্থায়ী যে সম্পৃক্ত স্তর সেটির সৃষ্টি করেছে। সেটি আমরা এর আগের দিনই পড়ে এসেছি, যে ভাদস স্তর বা সম্পৃক্ত স্তর যেটি নিচে ছিল, সেই সম্পৃক্ত স্তরকে আবার দুটি ভাগে ভাগ করা গিয়েছিল, স্থায়ী সম্পৃক্ত স্তর আর হলো সাময়িক সম্পৃক্ত স্তর। তো আমার কথা হলো প্রশ্রবণ কি। এই যে সাময়িক বা স্থায়ী সম্পৃক্ত স্তরটি রয়েছে বা ভূগর্ভের ভেতরে যে ভৌমজলের সঞ্চয় রয়েছে, সেই জলগুলো যখন ভূপৃষ্ঠের কোনো অংশ দিয়ে বাইরে বেরিয়ে আসবে তখনই তাকে বলবো আমরা প্রস্রবণ। তাহলে খুবই সহজ। আমরা বাড়িতে যখন স্নান করতে যাই বা কলে যাই, আমাদের যে ট্যাপ কলটা রয়েছে সেই ট্যাপ কলটা চালু করলে পারেই বা একটু ঘুরিয়ে দিলে পারেই কী করে দেখি জলগুলো গলিয়ে নিচের দিকে পড়তে থাকে। ঠিক তেমনি যখন ভূগর্ভের যে সঞ্চিত জল, সেই জল যখন ভূপৃষ্ঠের কোনো একটি অংশ দিয়ে ভূপৃষ্ঠে বাইরে বেরিয়ে আসবে তখনই তাকে বলবো প্রস্রবণ। তো এখানে একটা দেখো ডায়াগ্রাম রয়েছে, যে ডায়াগ্রামে দেখানো রয়েছে স্প্রিং মানেই প্রস্রবণ। তো এটা হলো ওয়াটার টেবিল, আর এই যে পার্থক্য রয়েছে এই পার্থক্য হলো সম্পৃক্ত স্তর। তো আমরা এখানে লক্ষ্য করছি যে ভূপৃষ্ঠের এই অংশ দিয়ে জল কিন্তু বাইরে বেরিয়ে এসছে, এবং সেই জল কোনো খাল পথ বা নালা পথ দ্বারা প্রবাহিত হয়ে একটি নদীর সাথে মিলিত হয়েছে, এবং সেই নদী গিয়ে পরবর্তীকালে কোনো একটা বড় নদীর সাথে কিন্তু মিলিত হয়েছে। তো সেটা পরের ব্যাপার। আমার চাইছে কি প্রস্রবণ। তাহলে প্রস্রবণ তাকেই বলবো যখন ভূগর্ভের জল কোন ভূপৃষ্ঠের কোনো একটি অংশ দিয়ে বাইরে বেরিয়ে আসবে তখনই তাকে বলবো আমরা প্রস্রবণ। দেখো এখানে একটা ভিডিও রয়েছে, খুবই সহজ একটি বিষয়, তোমাদের আরও ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যাতে তোমাদের আরও বুঝতে সুবিধা হয়। তো এখানে দেখো
ভূপৃষ্ঠের বাইরের অংশ রয়েছে, এই জলগুলো কিন্তু দেখো ভূগর্ভের ভেতর থেকে কিন্তু বেরিয়ে এসছে। এই যে ভূগর্ভের ভেতর থেকে বেরিয়ে এসছে তাকে কিন্তু আমরা বলবো প্রস্রবণ। এখানে যেটি দেখানো হচ্ছে সেটি কিন্তু ভূগর্ভের ভেতরে জলটাই দেখাচ্ছে। যেমন বৃষ্টির জল যখন ভূপৃষ্ঠের ওপর পড়বে সেগুলো চুয়ে চুয়ে ভেতরে গিয়ে অ্যাকুইফার বা জলবায়ু স্তর তৈরি করবে এবং সেখান থেকে জল যখন কী করবে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসবে তখনই তাকে বলবো আমরা তখনই তাকে বলবো আমরা প্রস্রবণ। তো এই যে ভিডিওটা দেখলে, এই ভিডিওটা দেখে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে প্রস্রবণ কাকে বলে। তো এই প্রস্রবণ রয়েছে, এই প্রস্রবণের বেশ কয়েকটি শ্রেণীবিভাগ রয়েছে, যেগুলো তোমাদের এর আগের দিন আমি একটি পিডিএফ ফাইল দিয়ে দিয়েছিলাম। তোমাদের কিন্তু আমি বলেছিলাম সেই পিডিএফ ফাইল দেখে কিন্তু তোমরা সেটি লিখে নেবে। তো ফার্স্ট যেটি ছিল প্রকৃতি অনুসারে প্রস্রবণের শ্রেণীবিভাগ করে আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু তোমাদের ফার্স্ট একটি পিডিএফ ফাইলের মধ্যেই ছিল, বা আমি এই প্রশ্নটিও তোমাদের লিখিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম যে তোমাদের অ্যান্সারটি আমি পিডিএফ ফাইল করে পাঠিয়ে দেবো, তোমরা সবাই কিন্তু সেখান থেকে লিখে নেবে। তো এই প্রকৃতি অনুসারে প্রস্রবণকে 4টি ভাগে ভাগ করা যায় বা কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়। তো এই যে ভাগগুলো রয়েছে এই ভাগগুলো তোমাদের বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে ভাগ করা থাকতে পারে, সেটা নিয়ে তোমাদের অসুবিধা না হওয়াই উচিত। বইয়ে যেরকমভাবে আছে সেরকমভাবেই থাক, আমি এখানে যেভাবে তোমাদের করাচ্ছি তোমরা সেভাবেই করে নাও। তো প্রকৃতি অনুসারে যে প্রস্রবণগুলো রয়েছে তার মধ্যে 1 নম্বর রয়েছে অবিরাম প্রস্রবণ, সবিরাম প্রস্রবণ, উষ্ণ প্রস্রবণ আর গিজার। এই 4টি কিন্তু প্রকৃতি অনুসারে প্রস্রবণের শ্রেণীবিভাগ রয়েছে। অনেক বইতে আবার পেতে পারো উষ্ণতার ভিত্তিতে প্রস্রবণকে ক ভাগে ভাগ করা যায়, আর প্রকৃতি অনুসারে প্রস্রবণকে ক ভাগে ভাগ করা যায় এরকমও থাকে। আবার স্থায়িত্বের ভিত্তিতে প্রস্রবণকে ক ভাগে ভাগ করা যায়। তো সেগুলো আমার সমস্যার ব্যাপার নয়, তুমি যেটি লিখবে সেটি কিন্তু ঠিক। তো তোমাদের এখানে যেভাবে করিয়ে দেওয়া রয়েছে আমি আশা করব তোমরা সেভাবেই সকলে করবে। তো অবিরাম প্রস্রবণ কাকে বলবো? আমরা তো আগেই জেনে এসেছি যে প্রস্রবণ কাকে বলবো, যখন ভূগর্ভের জল ভূপৃষ্ঠের কোনো একটি অংশ দিয়ে বাইরে বেরিয়ে আসবে তখনই তাকে বলবো আমরা প্রস্রবণ। তো এখানে আরেকটি ওয়ার্ড যুক্ত হয়ে গেছে যেটির নাম হলো অবিরাম। অবিরাম এর ইংলিশ টার্ম যদি বলি তোমরা কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে। কন্টিনিউয়াসলি, অর্থাৎ কন্টিনিউভাবে, মানে সব সময়, অল টাইম। তাহলে ভূগর্ভের কোনো একটি স্থান থেকে যখন ভূপৃষ্ঠের কোনো অংশ দিয়ে সব সময় জল বেরিয়ে আসবে তখনই তাকে বলবো আমরা অবিরাম প্রস্রবণ। অর্থাৎ যেসব প্রস্রবণের থেকে জল সব সময় ভূগর্ভের বাইরে বেরিয়ে আসবে তাকেই বলবো অবিরাম প্রস্রবণ। তো দেখো এখানে একটি ডায়াগ্রাম রয়েছে, এই ডায়াগ্রামে নিচে রয়েছে অপ্রবিশ্য শিলাস্তর আর উপরে রয়েছে প্রবিশ্য শিলাস্তর। তো এখানে রয়েছে স্থায়ী সম্পৃক্ত স্তর, যেটি অপ্রবিশ্য শিলাস্তর আর প্রবিশ্য শিলাস্তরের সংযোগস্থলে অবস্থান করে। তো স্থায়ী সম্পৃক্ত স্তর মানে কি, সেখানে কিন্তু জল সব সময় বা সারা বছরই কিন্তু থাকা যায়, সবসময় থাকে। যদি আমাকে সাময়িক সম্পৃক্ত স্তর বলতো তাহলে সেটি কিন্তু
কয়েক দিন বা কয়েক মাসের জন্যই কিন্তু জলটি থাকতো। কিন্তু যখন কোনো প্রবেশ্য শিলাস্তর ও অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে স্থায়ী সম্পৃক্ত স্তর অবস্থান করবে এবং এই স্থায়ী সম্পৃক্ত স্তরের একটি অংশ ভূপৃষ্ঠের সঙ্গে উন্মুক্ত থাকবে। উন্মুক্ত মানে খোলা থাকবে। এবার যদি ভূপৃষ্ঠের সঙ্গে খোলা থাকে তখন কি হবে, সেই খোলা অংশ বা মুখ দিয়ে জলটা কি হবে, সবসময় বাইরে বেরিয়ে আসবে। এই যখন বাইরে বেরিয়ে আসবে তখনই তাকে বলবো আমরা অবিরাম প্রস্রবণ। তাহলে অবিরাম প্রস্রবণ কাকে বলবো? ভূগর্ভের জল বা প্রস্রবণ যখন ভূপৃষ্ঠের কোনো অংশ দিয়ে সব সময় বাইরে বেরিয়ে আসবে তখনই তাকে বলবো আমরা অবিরাম প্রস্রবণ। ক্লিয়ার? তারপরেরটাই যাচ্ছি, বলেছে কি সবিরাম প্রস্রবণ। সবিরাম প্রস্রবণ মানে কি? সবিরাম মানে মাঝখানে বিশ্রাম নিয়েছে, মাঝখানে কি করেছে, বিশ্রাম নিয়েছে, অর্থাৎ সব সময় কিন্তু জল বাইরে বেরিয়ে আসেনি। অর্থাৎ যে সমস্ত প্রস্রবণ থেকে শুধুমাত্র বছরের নির্দিষ্ট সময়ে, বিশেষ করে বর্ষাকালে যখন ভূগর্ভের জলের ভাণ্ডারটি পরিপূর্ণ হয়ে যাবে, তখন সেখান থেকে যখন জল সামান্য কয়েকদিন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসবে তখনই তাকে বলবো আমরা সবিরাম প্রস্রবণ। তো এখানে যে ডায়াগ্রামটি রয়েছে দেখো, ঠিক একইভাবে এটি রয়েছে অপ্রবেশ্য শিলাস্তর, এটি প্রবেশ্য শিলাস্তর। তো এখানে দেখো যে স্থায়ী সম্পৃক্ত স্তরটি রয়েছে, এটি কিন্তু একটু কার্ভের মতো রয়েছে। যেহেতু কার্ভের মতো রয়েছে তাহলে স্থায়ী সম্পৃক্ত স্তরের উপরে একদম কোন স্তর রয়েছে? সাময়িক সম্পৃক্ত স্তর। এবার এই যে সাময়িক সম্পৃক্ত স্তরটা রয়েছে, এই আমি যেখানে আন্ডারলাইন করে দিলাম সেখানেই অবস্থান করবে। এই সাময়িক স্তরটি বর্ষার সময় কি হবে, জলে পরিপূর্ণ হবে। এর বর্ষা চলে গেল, তখন আস্তে আস্তে কী হবে, সেটি শুকিয়ে জলতলটি নিচের দিকে কিন্তু নামতে থাকবে। এবার যদি এই পোর্শনে যদি কোনো ফাটল থাকে তাহলে কি হবে, বর্ষার সময় যখন জলটি সাময়িক সম্পৃক্ত স্তর পরিপূর্ণ হয়ে গেছে তখন সেই জলটি এখান দিয়ে বাইরে বেরিয়ে আসবে না, সামান্য কয়েকদিনের জন্য। এই যখন বাইরে বেরিয়ে আসবে তখনই তাকে বলবো আমরা সবিরাম প্রস্রবণ। ক্লিয়ার? তারপরে রয়েছে কি উষ্ণ প্রস্রবণ, খুবই সহজ। উষ্ণ প্রস্রবণ, উষ্ণ মানে কি, গরম। গরম মানেই জলটি কি হবে, উষ্ণ হবে বা জলের টেম্পারেচারটা কি হবে, বাড়বে। এবার ভূগর্ভের নিচে জলের টেম্পারেচার বাড়ানোর জন্যে যে স্তরটি অবস্থান করে সেটি আমাদের অ্যাস্টেনোস্ফিয়ার রয়েছে বা ম্যাগমা চেম্বার রয়েছে, যেখানকার তাপমাত্রা কিন্তু প্রায় 2000-এরও কিন্তু বেশি হয়। তো যখন কোনো সম্পৃক্ত স্তর ম্যাগমা চেম্বারের ঠিক খানিকটা উপরে অবস্থিত হবে তখন সেই ম্যাগমা চেম্বারের হিটে সম্পৃক্ত স্তরের জল কিছুটা হলেও তো উষ্ণ হবে। এইবার সেই জল যখন উষ্ণ হবে, সেই জলটি যখন ভূপৃষ্ঠের কোনো অংশ দিয়ে বাইরে বেরিয়ে আসবে তখনই আমরা তাকে বলবো উষ্ণ প্রস্রবণ। তাহলে উষ্ণ প্রস্রবণ কাকে বলবো? কোনো ম্যাগমা চেম্বার হোক বা
অগ্নুৎপাতের ফলেও হতে পারে। অগ্নুৎপাতের ফলে যখন কোনো শিলাস্তরের মধ্য দিয়ে উষ্ণ জল ভূগর্ভের বাইরে বেরিয়ে আসবে, তখনই তাকে বলবো আমরা উষ্ণ প্রস্রবণ। তো এখানে যে ডায়াগ্রামটি রয়েছে দেখো, এখানে ম্যাগমা চেম্বারটি রয়েছে, এখানে স্থায়ী সম্পৃক্ত স্তরটি রয়েছে। তো এই যে ম্যাগমা চেম্বারটি রয়েছে, এই ম্যাগমা চেম্বারের হিটে এই সম্পৃক্ত স্তরে যে জলগুলো সঞ্চিত রয়েছে সেটি কি করবে, একটু হলেও উত্তপ্ত হবে। এবং এই উত্তপ্ত জল ভূপৃষ্ঠের যদি এখানে ফাটল থাকে, তাহলে এই ভূপৃষ্ঠের এই অংশ দিয়ে কী হবে, বাইরে বেরিয়ে আসবে, নতবা এখান দিয়েও বাইরে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ ভূপৃষ্ঠের যে অংশে দুর্বল অংশ পাবে সেখান দিয়েই কিন্তু বাইরে বেরিয়ে আসবে। এবং জলটি কি হবে, যেহেতু ম্যাগমার বা অগ্নুৎপাতের ফলে জলটি উষ্ণ হয়ে গেছে, সেহেতু জলটি কিন্তু উষ্ণ প্রকৃতির হবে। সেই জলকেই, সেই প্রস্রবণকেই বলবো আমরা উষ্ণ প্রস্রবণ। যেমন ভারতের কিন্তু বক্রেশ্বর রয়েছে, একটি উষ্ণ প্রস্রবণের কিন্তু উদাহরণ। তারপর দেখো রয়েছে কি গিজার। গিজার দেখো এটিও কিন্তু উষ্ণ প্রস্রবণের একটি অংশ। তো ভূগর্ভে বিভিন্ন জায়গায় জল সঞ্চিত থাকে, সেই জলগুলো যখন ভূগর্ভের নিচে যে উত্তপ্ত স্তর বা ভূগর্ভের প্রচণ্ড তাপের ফলে উষ্ণ হয়, সেই জলটি তখন বাষ্পে পরিণত হয়। এবার জলটি যখন বাষ্পে পরিণত হবে তখন সেটি কি হবে, আয়তনে বাড়বে। যখন আয়তনে বাড়বে তখন সেটি কি করবে, ওপরের পৃষ্ঠের যে জল, অর্থাৎ ভূগর্ভের নিচে যে জলটি রয়েছে সেই জলের ওপরের অংশে প্রচণ্ড চাপের সৃষ্টি করবে। সেই চাপের ফলে কখনো কখনো কোনো পাইপ বা ফাটল বরাবর জলটি কিন্তু কিছুটা সময় পর পর কিন্তু ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসবে এবং জলটি কিন্তু উষ্ণ হবে, তখনই তাকে বলবো আমরা গিজার। যদি তোমরা ফোয়ারা লক্ষ্য করো, যেমন ফোয়ারের জল বাইরে বেরিয়ে আসে, ঠিক তেমনই গিজারের জলটাও কিন্তু বাইরে বেরিয়ে আসে। তো ভূ অভ্যন্তরের যে জলভাণ্ডার রয়েছে সেই জলভাণ্ডারটি প্রচণ্ড উত্তাপের ফলে যখন উষ্ণ হবে তখন সেটি কিন্তু জলীয় বাষ্পে পরিণত হবে। এবার যখন জলীয় বাষ্পে পরিণত হবে তখন কী হবে, তার আয়তন বাড়বে। এবার নিচে যে জলের ভাণ্ডারটি ছিল তার নিচের অংশটি উত্তপ্ত হবে তাড়াতাড়ি এবং সেটি জলীয় বাষ্পে তাড়াতাড়ি পরিণত হবে। যখন জলীয় বাষ্পে পরিণত হবে তার উপরের ভাগের যে জলরাশি রয়েছে সেটি কিন্তু ভীষণ চাপের সৃষ্টি করবে, অর্থাৎ নিচের জল উপরের জলরাশির উপর প্রচণ্ড চাপের সৃষ্টি করবে। এবার যখন চাপের সৃষ্টি করবে তখন জল কিন্তু সেই পাইপ বা কোনো ফাটল বরাবর জলীয় বাষ্প সমেত কিন্তু সেটি বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে। অর্থাৎ অনেকটা বম ফাটালে পারে যেরকম চারিদিকে ছিটকে যায়, ঠিক এখানেও কিন্তু ভূগর্ভের ভেতরে প্রচণ্ড চাপের সৃষ্টি হয় যখন জলীয় বাষ্পের পরিমাণ অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পায়। এবার জলীয় বাষ্পের পরিমাণ যখন অত্যাধিক বৃদ্ধি পাবে তখন ভূপৃষ্ঠের কোনো ফাটল বরাবর সেই জলীয় বাষ্প সমেত সামান্য পরিমাণ জল কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু বাইরে বেরিয়ে আসতে থাকে, তখনই তাকে বলবো আমরা গিজার। তো এখানে একটা ভিডিও রয়েছে, দেখো তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে যে গিজার জিনিসটি কী। যেটি আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন পার্কের কিন্তু এটি ঘটনা। সেখানে একটি গিজার লক্ষ্য করা যায়, ওল্ড ফেথফুল গিজার, যেটির নাম ওল্ড ফেথফুল গিজার। তো এখানে যে ফাটল রয়েছে সেই ফাটলের মুখ বা জ্বালামুখ বরাবর কিন্তু জলীয় বাষ্প বেরিয়ে আসছে। যখন জলীয় বাষ্প বেরিয়ে আসছে এর সঙ্গে দেখো
ভূগর্ভের জলও কিন্তু বাইরে বেরিয়ে আসছে এবং এই জলগুলো কিন্তু প্রচণ্ড উষ্ণ অবস্থায় রয়েছে। সেই জন্য এই গিজার একটি উষ্ণতার ভিত্তিতে যে প্রস্রবণের শ্রেণীবিভাগ রয়েছে সেটির একটি পার্ট। সেই জন্য বিভিন্ন বই কিন্তু বিভিন্নভাবে প্রস্রবণের শ্রেণীবিভাগগুলো ভাগ ভাগ করে কিন্তু দিয়েছে। দেখো এখানে জলগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসছে জলীয় বাষ্পের সঙ্গে কিন্তু খানিকটা পরপর, কারণ যখনই ভূগর্ভে যখনই প্রচুর চাপের সৃষ্টি করবে তখন কী হবে, জলগুলো অনেক উঁচুতে উঠবে, আবার যখন চাপটা কমে যাচ্ছে তখন কিন্তু আবার কিন্তু চাপটা নিচের দিকে কিন্তু নেমে যাচ্ছে, অর্থাৎ যে জলের অংশ যেটি রয়েছে সেটিও কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে। এটি একটি গিজারের ভিডিও, যেটি ইয়েলোস্টোন পার্কের ওল্ড ফেইথফুল গিজার। তো তোমরা ভিডিওটি দেখে নিলে, আশা করি তোমাদের আর কোথাও অসুবিধা নেই। যদি অসুবিধা থাকে আমাকে একটু বলে দেবে, তাহলে আমি পরের দিন আরও ভালো করে সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল প্রকৃতি অনুসারে প্রস্রবণের শ্রেণীবিভাগ: অবিরাম প্রস্রবণ, সবিরাম প্রস্রবণ, উষ্ণ প্রস্রবণ আর গিজার, এই চারটি রয়েছে। তো তার পরের প্রশ্ন যেটি ছিল সেটি ছিল জলের উপাদানের বিচারে প্রস্রবণের শ্রেণীবিভাগ। তো এখানে দুটি রয়েছে, সাধু জলের প্রস্রবণ আর খনিজ প্রস্রবণ। সাধু জল মানে যখন মিষ্টি জল বেরিয়ে আসবে এবং যেটি পানীয় জলের উপযোগী তাকেই বলবো আমরা সাধু জলের প্রস্রবণ। আর যে প্রস্রবণে কী করবে, জলের সঙ্গে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের খনিজ পদার্থ বাইরে বেরিয়ে আসবে, তখন তাকে বলবো আমরা খনিজ প্রস্রবণ। তো এটি খুবই সহজ রয়েছে। তো তারপরের যেটি প্রশ্ন ছিল সেটি দেখো, গঠন অনুসারে প্রস্রবণের শ্রেণীবিভাগ, অর্থাৎ আমাদের যে ভূ অভ্যন্তর ভাগ রয়েছে, ভূ অভ্যন্তর ভাগের যে শিলাস্তরগুলো রয়েছে সেগুলো তো বিভিন্নভাবে গঠিত রয়েছে। সব শিলাস্তরের গঠন তো একই রকমভাবে নয়। কোনো শিলাস্তর একদিকে ঢালু, তো আরেকটি শিলাস্তর অন্যদিকে ঢালু, এরকম বিভিন্ন আকৃতির কিন্তু গঠন ভূ অভ্যন্তরে লক্ষ্য করা যায়, যেগুলো আমরা আগেও পড়ে এসেছি। যেমন তোমাদের ভাঁজ, চ্যুতি যেমন পড়ে এসছো, সেরকম এখানেও কিন্তু বিভিন্ন ধরনের ভূ অভ্যন্তরীণ গঠন লক্ষ্য করা যায়। তো এই ভূ অভ্যন্তরের যে গঠন প্রকৃতি রয়েছে তার উপর ডিপেন্ড করে কিন্তু প্রস্রবণকে আবার বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়। তো ফার্স্টে যেটি রয়েছে দেখো, সমান্তরাল প্রস্রবণ। তো সমান্তরাল প্রস্রবণ কাকে বলবো, যখন প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলাস্তর, প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলাস্তর, এটি একটি অপ্রবেশ্য শিলাস্তর, এর উপরে রয়েছে কি প্রবেশ্য শিলাস্তর। তো দুটি শিলাস্তরই যখন সমান্তরালভাবে অবস্থান করবে, এবার সমান্তরাল মানে কি একদম অনুভূমিকভাবে, এবার যখন সমান্তরালভাবে অবস্থান করবে এবং এই যে প্রবেশ্য শিলাস্তর ও অপ্রবেশ্য শিলাস্তর রয়েছে, এই দুটি সংযোগ স্থলে অবস্থিত রয়েছে স্থায়ী সম্পৃক্ত স্তর। সেই সম্পৃক্ত স্তর থেকে জল যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসবে সেটিও কিন্তু সমান্তরালভাবে বাইরে বেরিয়ে আসবে। কারণ কি, প্রবেশ্য শিলাস্তর আর অপ্রবেশ্য শিলাস্তর দুটোই প্রায় সমান্তরালভাবে অবস্থান করেছে, সেহেতু ভূগর্ভের জলগুলো কিন্তু সমান্তরালভাবে প্রায় বাইরের দিকে বেরিয়ে আসবে, তখনই তাকে বলবো আমরা সমান্তরাল প্রস্রবণ। তারপরে দেখো এখানে একটা ডায়াগ্রাম রয়েছে সমান্তরাল প্রস্রবণের ভূ অভ্যন্তরের। এখান দিয়ে সমান্তরাল প্রস্রবণটা বেরিয়ে এসছে, এখান দিয়ে জলটা বেরিয়ে এসছে, এখান থেকে জলটা বেরিয়ে এসছে, তারপর দেখো এখান থেকে কিন্তু জলটা বেরিয়ে এসছে, প্রায় কিন্তু সমান্তরালভাবে কিন্তু জলগুলো বেরিয়ে এসছে। এবং নিচের যে অপ্রবেশ্য শিলাস্তরটি রয়েছে সেটি কিন্তু যেদিকে ঢালু হবে সেদিক দিয়ে কিন্তু জলটা বেরিয়ে আসবে, অর্থাৎ নিচে অপ্রবেশ্য শিলাস্তর রয়েছে, নিচের এই শিলাস্তরটি হালকা কিন্তু দেখো এদিকে কিন্তু ঢালু রয়েছে দেখে কিন্তু জলগুলো এইদিকে কিন্তু প্রবাহিত হয়ে চলে এসছে, অর্থাৎ সমান্তরালভাবে ভূগর্ভের জলগুলো বাইরে বেরিয়ে এসছে, তখনই তাকে বলবো আমরা সমান্তরাল প্রস্রবণ। তারপর রয়েছে কি ভৃগুতট পাদদেশীয় প্রস্রবণ। তো ভৃগুতট আমরা কাকে বলবো, ধরো
কোনো জায়গায় এরকম পাহাড় রয়েছে, তো এই যে পাহাড়টি রয়েছে, এই পাহাড়ের যে দিকটি খুব খাড়া ঢালভাবে সমতল ভূমির সঙ্গে মিলিয়ে যাবে, তখনই তাকে বলবো আমরা ভৃগুটট। তখন সেটুকু অংশকে বলবো ভৃগুটট, অর্থাৎ এইটুকু অংশকে বলবো আমরা ভৃগুটট। আর সামান্য ঢালু হয়ে যখন, অর্থাৎ ভৃগুটটের বিপরীত অংশে সামান্য ঢালু হয়ে যখন সমতল ভূমির সঙ্গে মিশে যাবে, তখন তাকে বলবো আমরা নতি ঢাল। অর্থাৎ কোনো পাহাড়ের যে অংশটি খাড়া ঢালভাবে নিচের দিকে নামবে তাকে বলবো আমরা ভৃগুটট। আর তার বিপরীত দিকে যখন সামান্য ঢালু হয়ে সমভূমির সঙ্গে মিলিত হবে, তখন তাকে বলবো আমরা নতি ঢাল। তাহলে এটিকে বলবো ভৃগুটট আর এটিকে বলবো নতি ঢাল। এবার এখানে ধরো সম্পৃক্ত স্তর রয়েছে, এই পার্টিকুলার সম্পৃক্ত স্তর রয়েছে। তাহলে যখন এই সম্পৃক্ত স্তর থেকে ভৃগুটটের পাদদেশ, এটা হলো পাদদেশ ভৃগুটটের, এই পাদদেশ বরাবর জলটি বেরিয়ে আসবে, তখনই তাকে বলবো আমরা ভৃগুটট পাদদেশীয় প্রস্রবণ। আর যখন নতি ঢাল, অর্থাৎ অনুভূমিক তলের সঙ্গে যে কোণে হলে তাকে বলবো আমরা নতি। কারণ তোমরা ক্লাস 11 পড়ে এসেছো যে ভাঁজের যে বিভিন্ন গাঠনিক উপাদান রয়েছে, তারপর চ্যুতির যে বিভিন্ন গাঠনিক উপাদান রয়েছে, সেখানে কিন্তু পড়ে এসেছো যে অনুভূমিক তলের সঙ্গে ভূমিরূপ যে কোণে হেলে অবস্থান করবে তাকে কিন্তু আমরা বলবো নতি। তো এখানে যখন এই ভৃগুটটের পাদদেশ বরাবর বেরিয়ে আসবে, তখন তাকে বলবো ভৃগুটট পাদদেশীয় প্রস্রবণ। আর যখন নতি ঢালের পাদদেশ বরাবর ভূগর্ভের জল বাইরে বেরিয়ে আসবে, তখন তাকে বলবো আমরা নতি ঢাল প্রস্রবণ। তো এখানে দেখো যে ডায়াগ্রামটি রয়েছে, এই ডায়াগ্রামটিতে এখানে ভৃগুর সৃষ্টি হয়েছে, এখানেও কিন্তু ভৃগুর সৃষ্টি হয়েছে, ঠিক একইভাবে এখানেও কিন্তু ভৃগুর সৃষ্টি রয়েছে। এবার যেহেতু এখানে ভৃগুর সৃষ্টি রয়েছে, তাহলে ধরো যখন ভূগর্ভের জলটি এই পাদদেশ বরাবর বাইরে বেরিয়ে আসবে, কারণ এটি তো প্রবিষ্ট শিলাস্তর, স্যান্ডস্টোন প্রবিষ্ট শিলাস্তর, যখন এই ভৃগুটটের পাদদেশ বরাবর বাইরে বেরিয়ে আসবে, তখনই তাকে বলবো আমরা ভৃগুটট পাদদেশীয় প্রস্রবণ। তো এখানে দেখো, এটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই পার্টটুকু হলো ভৃগুতটের অংশ, এখান দিয়ে কিন্তু ভূগর্ভের জল বাইরে বেরিয়ে এসছে। দেখো এখান দিয়ে দেখানোই রয়েছে ডায়াগ্রামের মধ্যে, জলটি কিন্তু এখান থেকে কিন্তু বাইরে বেরিয়ে এসছে, তখন তাকে বললো ভৃগুটট পাদদেশীয় প্রস্রবণ। অর্থাৎ কোনো পাহাড় বা চূড়ার যে অংশটি খাড়া ঢালযুক্ত, সেই খাড়া ঢালের পাদদেশ বরাবর যে জল বেরিয়ে আসবে বা প্রস্রবণের সৃষ্টি হবে, তখনই তাকে বলবো আমরা ভৃগুটট পাদদেশীয় প্রস্রবণ। আর এর বিপরীত দিক, এই যে অংশটি রয়েছে, এটি হলো নতি ঢাল প্রস্রবণ। তো অনেক সময় কি হয়, নতি ঢালের পাদদেশ বরাবর, এটি হলো পাদদেশ এটি, তো অনেক সময় নদী ঢালে পাদদেশ বরাবর কিন্তু ভূগর্ভের জল কিন্তু বাইরে বেরিয়ে আসে। এবার যখন নদী ঢালে পাদদেশ বরাবর ভূগর্ভের জল বাইরে বেরিয়ে আসবে, তখন তাকে কিন্তু বলবো আমরা নতি ঢাল পাদ প্রস্রবণ। তাহলে ভৃগুটট পাদদেশীয় প্রস্রবণ ও নতি ঢাল প্রস্রবণ দুটো কিন্তু একটি ডায়াগ্রামের মধ্যে আমি দেখিয়ে দিলাম। পারলে তোমরা এই ডায়াগ্রামগুলো কিন্তু এঁকে নেবে, কারণ ডায়াগ্রামগুলো কিন্তু সব জায়গায় কিন্তু পাবে না, সেই জন্য বলবো তোমরা দেখবে, তার সঙ্গে কিন্তু ডায়াগ্রামগুলো এঁকে নেবে। তারপরে দেখো কি রয়েছে, চ্যুতি প্রস্রবণ। তোমরা আগেই পড়ে এসছো চ্যুতি কাকে বলবো। যখন একটি শিলাস্তরের মধ্যে ফাটলের সৃষ্টি হওয়ার দরুন একটি শিলাস্তর আরেকটি শিলাস্তর থেকে নিচে বসে যায় বা উপরের দিকে উঠে যাবে, তখনই তাকে বলবো আমরা চ্যুতি। তো এখানে যে ডায়াগ্রামটি রয়েছে, দেখো এই শিলাস্তরটি আর এই শিলাস্তরটি আগে একই সঙ্গে ছিল, অর্থাৎ চ্যুতি ঘটার আগের ডায়াগ্রামটি যদি আমি আঁকি, তাহলে অনেকটা কেমন হবে, অনেকটা এরকম প্রকৃতির হবে, এবং এখান দিয়ে এই ডায়াগ্রামটি যাবে,
এই ডায়াগ্রামটি উপরের দিকে উঠে আসবে, এই ডায়াগ্রামটি এটার সাথে উপরের দিকে উঠে আসবে, অর্থাৎ প্রায় জয়েন্ট হয়ে যাবে কিন্তু। এবার যখন ফাটলের সৃষ্টি হয়েছে, ফাটলের সৃষ্টি হওয়ার ফলে এই শিলাস্তরের একটি অংশ নিচের দিকে কিন্তু বসে গিয়েছে। এবার যখন নিচের দিকে বসে গিয়েছে তখন এই যে এটি হলো একটা অপ্রবিষ্ট শিলাস্তর, আর এটি হলো প্রবিষ্ট শিলাস্তর। এবার প্রবিষ্ট শিলাস্তরটি কী করেছে, এই অপ্রবিষ্ট শিলাস্তরের সঙ্গে এসে মিলিত হয়েছে, অপ্রবিষ্ট শিলাস্তরের ওপর এসে কী হয়েছে, পড়েছে বা মিলিত হয়েছে। এবার যখন মিলিত হবে তখন এই যে কর্নারটা রয়েছে, কর্নার বরাবর কী করবে, অনেক সময় ভূগর্ভের জলগুলো বাইরে বেরিয়ে আসবে না। ভালো করে একটু ভাবো যে এই যে ফাটল অপ্রবিষ্ট শিলাস্তরের সঙ্গে যে প্রবিষ্ট শিলাস্তরের যে মিলন ঘটেছে, বা অপ্রবিষ্ট শিলাস্তরের ওপর যখন প্রবিষ্ট শিলাস্তরটি এসে পড়েছে তখন সেই সংযোগস্থল বরাবর ভূগর্ভের জল বাইরে বেরিয়ে আসবে। এই ভূগর্ভের জল যখন বাইরে বেরিয়ে আসবে তখনই তাকে বলবো আমরা চ্যুতি প্রস্রবণ। তাহলে চ্যুতি প্রস্রবণ কাকে বলবো, কখনো কখনো শিলাস্তর অপ্রবিষ্ট শিলাস্তরের উপর এসে পড়ে, তখন এই দুই শিলাস্তর সংযোগস্থল বরাবর কিন্তু অনেক সময় ভূগর্ভের জল বাইরে বেরিয়ে আসে। যখন ভূগর্ভের জল বাইরে বেরিয়ে আসবে তখন তাকে বলবো আমরা চ্যুতি প্রস্রবণ। তারপর রয়েছে ডাইক প্রস্রবণ। ডাইক প্রস্রবণ কাকে বলবো, ডাইক আগে কাকে বলে সেটি আমাকে জানতে হবে। তো তোমরা ক্লাস 9-এ এটাও পড়ে এসছো যে আগ্নেয়গিরি যে ছিল, আগ্নেয়গিরির ফলে সৃষ্ট ভূমিরূপগুলো। তো আগ্নেয়গিরিকে দুটি ভাগে ভাগ করা গিয়েছিল, একটা নিঃসারী অগ্ন্যুৎপাত আর হলো উদ্ভিদী অগ্ন্যুৎপাত। তো নিঃসারী অগ্ন্যুৎপাত তাকেই বলতাম যখন ভূগর্ভের ম্যাগমাগুলো ভূপৃষ্ঠের কোনো ফাটল বরাবর ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে সঞ্চিত হয়ে যখন বিভিন্ন ধরনের ভূমিরূপের সৃষ্টি করত, তখনই তাকে বলতাম আমরা নিঃসারী অগ্ন্যুৎপাত। কিন্তু উদ্ভিদী অগ্ন্যুৎপাত কাকে বলতাম, যেগুলো ভূ অভ্যন্তরের ভিতরেই জমাট বেঁধে বা শীতল হয়ে বিভিন্ন আকৃতির ভূমিরূপের সৃষ্টি করবে, তখনই তাকে বলতাম আমরা উদ্ভিদী ভূমিরূপ। অর্থাৎ উদ্ভিদী ভূমিরূপ কিন্তু ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসতে পারত না। যে ফাটল বা ছিদ্রপথ ছিল, সেই ফাটল বা ছিদ্রপথের মধ্যে ম্যাগমাগুলো দীর্ঘদিন ধরে সঞ্চিত হয়ে ঠান্ডা হয়ে কিন্তু বিভিন্ন আকৃতির ভূমিরূপ সৃষ্টি করেছিল। তার মধ্যে একটি ছিল ডাইক, আরও ছিল শিল ছিল, তার মধ্যে একটি হলো ডাইক। তো এই যে ডাইকটি রয়েছে, এই ডাইকটি যদি সম্পৃক্ত শিলাস্তর বা স্থায়ী যে সম্পৃক্ত স্তর রয়েছে, সম্পৃক্ত স্তরের মধ্য দিয়ে ভূপৃষ্ঠের সঙ্গে এসে সঞ্চিত হয়, বা সম্পৃক্ত স্তরের ফাটল বরাবর ম্যাগমাগুলো সঞ্চিত হয়, তাহলে ম্যাগমাগুলো আগ্নেয়শিলা দ্বারা গঠিত হওয়ার দরুন বা ভূগর্ভের ম্যাগমা দ্বারা গঠিত হওয়ার দরুন সেগুলো একটি কিন্তু অপ্রবিষ্ট শিলার মধ্যেই পড়ে। তাহলে অনেক সময় কি করবে, ডাইকের প্রান্তভাগ দিয়ে সেই স্থায়ী সম্পৃক্ত স্তরের জলটি কি করবে, বাইরে বেরিয়ে আসবে। এই যখন ডাইকের প্রান্তভাগ দিয়ে সম্পৃক্ত স্তরের জল বাইরে বেরিয়ে আসবে তখনই আমরা তাকে বলবো ডাইক প্রস্রবণ। তো এখানে যে ডায়াগ্রামটি রয়েছে তোমরা দেখো, ডায়াগ্রামে এটি হলো অপ্রবিষ্ট শিলাস্তর ধরে নিলাম। তো এটি এই যে সাদা পোর্শনটুকু রয়েছে, এই সাদা পোর্শনটুকু ছিল সম্পৃক্ত স্তর। অর্থাৎ যদি আমি এই যে ডাইকটি রয়েছে, ডাইকটি যদি কেটে দিই তাহলে আগে যে প্রস্রবণটা ছিল বা প্রস্রবণের পথটি ছিল সেটি ছিল এখান দিয়ে, কিন্তু প্রস্রবণের পথটি ছিল। এবার কোনো কারণবশত এই সম্পৃক্ত স্তরের মধ্যে দিয়ে কী হয়েছে, ফাটলের সৃষ্টি হয়েছে, এবং ফাটলের সৃষ্টি হওয়ার পর ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে আসতে না পেরে সেই ফাটলের মধ্যে সঞ্চিত হয়েই শক্ত শিলা হিসাবে অবস্থান করেছে। তো যখন শক্ত শিলা হিসাবে অবস্থান করবে তখন এই যে প্রস্রবণের যে প্রবাহ পথটি ছিল
এই প্রভাবতে কী করবে, বাধা সৃষ্টি করবে না? এই প্রভাবতে কী করবে, বাধার সৃষ্টি করবে। এবার যখন বাধা সৃষ্টি করবে তখন কি হবে, এই প্রস্রবণের যে পথটি রয়েছে সেই পথটি চেঞ্জ হয়ে এখান দিয়ে জলটা তখন বেরোবে না। এই যে যখন এখান দিয়ে জলটি বাইরে বেরিয়ে আসবে তখন তাকে বলবো আমরা ডাইক প্রস্রবণ। তখন তাকে বলবো আমরা ডাইক প্রস্রবণ। তো এখানেও দেখো একটি ডাইক প্রস্রবণ রয়েছে, সরি এটি ডাইক প্রস্রবণ নয়, এটি চ্যুতি প্রস্রবণ রয়েছে। এখানে চ্যুতির সৃষ্টি হয়েছে, এখান থেকে কিন্তু ভূগর্ভের জলগুলো বাইরে বেরিয়ে এসছে, এটাকে চ্যুতি প্রস্রবণ, নিচ থেকে চলে এসছে। তারপরে দেখো রয়েছে কি ভ্যাকলুশন প্রস্রবণ। ভ্যাকলুশন প্রস্রবণ কাকে বলবো? ধরো ভূগর্ভের কোনো একটি স্থান চুনাপাথরযুক্ত স্থান, চুনাপাথর দ্বারা গঠিত। যেহেতু চুনাপাথর দ্বারা গঠিত সেহেতু সেই স্থান দিয়ে যখন ভূপৃষ্ঠের জল বা বৃষ্টির জল ভৌমজল রূপে ভূগর্ভে প্রবেশ করবে তখন সেই ভৌমজলের সঙ্গে চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে কিন্তু ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয় এবং যেখান দিয়ে জলটি প্রবাহিত হবে সেটি কিন্তু দ্রবীভূত হয়ে বা ক্ষয়প্রাপ্ত হতে হতে সামনের দিকে কিন্তু এগিয়ে যায়। তাহলে কি হবে, সেই যে ভূ অভ্যন্তরের যে স্তরটি ছিল বা ভূপৃষ্ঠটি চুনাপাথর যারা গঠিত ছিল সেই স্তরটি কিন্তু অসংখ্য ফাটলের সৃষ্টি হবে। যখন অসংখ্য ফাটলের সৃষ্টি হবে সেই ফাটল বরাবর কী করবে, ভূগর্ভের জল কিন্তু বাইরে বেরিয়ে আসবে, তখনই তাকে বলবো আমরা ভ্যাকলুশন প্রস্রবণ। অর্থাৎ এই যে ভ্যাকলুশন প্রস্রবণটি রয়েছে এটি কিন্তু মূলত চুনাপাথরযুক্ত অঞ্চলেই সৃষ্টি হয়। তাহলে ভ্যাকলুশন প্রস্রবণ কাকে বলবো, যে চুনাপাথর দ্বারা গঠিত কোনো একটি অঞ্চলের ভেতর দিয়ে যখন ভৌমজল প্রবেশ করে তখন ভৌমজলের সঙ্গে চুনাপাথরের বিক্রিয়া ঘটিয়ে কিন্তু অসংখ্য ফাটলের সৃষ্টি করে এবং সেই ফাটল বরাবর যখন জল বাইরে বেরিয়ে আসবে তখনই তাকে বলবো আমরা ভ্যাকলুশন প্রস্রবণ। তো এখানে দেখো যে ডায়াগ্রামটি রয়েছে এটি একটি কাস্ট রিজিয়ন বা চুনাপাথরযুক্ত অঞ্চল, টোটালটি ক্যালসিয়াম চুনাপাথর, যার সংকেত হলো CaCO3। তো এই জলটি, এখানকার জলটি যখন চুনাপাথরযুক্ত অঞ্চলে প্রবেশ করবে তখন যেহেতু জলটি বৃষ্টির জল এবং বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর ভেদ করে ভূপৃষ্ঠে এসে পড়বে, সেই জন্য বায়ুমণ্ডল ভেদ করে আসার সময় বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হয়ে যায়। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড আর H2O মিলে কিন্তু কার্বনিক অ্যাসিডে পরিণত হয়। যেমন কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি, CO2 প্লাস H2O, এই দুটো বিক্রিয়া করে কিন্তু H2CO3-তে পরিণত হয়। একদম সহজ। বৃষ্টির জলটা যখন ভূ অভ্যন্তরে পড়বে, ভূ অভ্যন্তরে পড়ার সময় বায়ুমণ্ডলের মধ্যে কি থাকবে, কার্বন ডাইঅক্সাইড থাকবে। তো কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি, CO2, আর জলের সংকেত কি, H2O। তো H2O আর CO2 বিক্রিয়া করে কি হবে, H2CO3, কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথরের সঙ্গে কিন্তু বিক্রিয়া করবে। এবার যখন বিক্রিয়া করবে
তখন কিন্তু সেটি ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়। অর্থাৎ H2CO3 যেটি রয়েছে এর সঙ্গে H2CO3 প্লাস CaCO3, চুনা পাথরের সাংকেতিক হলো CaCO3, এটির সঙ্গে বিক্রিয়া করে হবে Ca2 প্লাস 2HCO3, অর্থাৎ ক্যালসিয়াম বাইকার্বনেটে কিন্তু পরিণত হয়। আর এই যে ক্যালসিয়াম বাইকার্বনেটে যখন পরিণত হবে তখন কিন্তু সেটি জলে ধুয়ে যাবে এবং সেখানে অসংখ্য কিন্তু ফাটলের সৃষ্টি হবে। অর্থাৎ কোনো জায়গায় অ্যাসিড পড়লে পরে যখন সঙ্গে সঙ্গে সেটি কি হয়, ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, ঠিক তেমনই এখানে কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে এবং সেই ফাটল বরাবর যখন ভূগর্ভের জল বাইরে বেরিয়ে আসবে তখনই তাকে বলবো আমরা ভ্যাকুলেশন প্রস্রবণ। তারপর রয়েছে কি আর্টিজিও কূপ প্রস্রবণ। তো আর্টিজিও কূপ প্রস্রবণ কাকে বলবো? দেখো এখানে ডায়াগ্রাম রয়েছে, দুটি অপ্রবেশ্য শিলাস্তর রয়েছে, তার মাঝখানে একটি যদি সম্পৃক্ত স্তর থাকে, তাহলে এই সম্পৃক্ত স্তরের যে দুটি মুখ, যেখানে সামান্য পরিমাণে কিছুটা জায়গা জুড়ে প্রবেশ্য শিলা রয়েছে, তো এই প্রবেশ্য শিলাদের কি করবে, বৃষ্টির জল প্রবেশ করবে। এবার যখন বৃষ্টির জল প্রবেশ করবে তখন এই সম্পৃক্ত স্তরে জলের ভাণ্ডারটা কি হবে, বাড়তে থাকবে। এবং যেহেতু উপরের দিকেও কঠিন শিলা নিচের দিকেও কঠিন শিলা, সেহেতু কি করবে, জলগুলো প্রচণ্ড চাপের মধ্যে অবস্থান করবে। এবার যখন চাপের মধ্যে অবস্থান করবে তখন এই যে অধঃভঙ্গের আকারে বিস্তৃত জায়গা রয়েছে, যে কোনো জায়গায় যদি আমি কূপের খনন করি বা কোনো জায়গায় যে কূপ তৈরি করে দিই, সেই জায়গা দিয়ে জলটা কী হবে, নিজে থেকে বাইরে থেকে বেরিয়ে আসবে না। বা যদি ফাটলের সৃষ্টি হয়ে যায়, ফাটলের সৃষ্টি করে দিই, তখন সেই জায়গাতে কী করবে, ভূগর্ভের জলগুলো আপনা থেকেই কিন্তু বাইরে বেরিয়ে আসবে। তখনই তাকে বলবো আমরা আর্টিজিও কূপ। তো আর্টিজিও কূপ সৃষ্টির জন্য কতগুলি কিন্তু শর্তের প্রয়োজন হয়। যেমন অপ্রবেশ্য শিলাস্তর যেটি রয়েছে সেটি কিন্তু অধঃভঙ্গের আকারে অবস্থান করবে। তোমরা আগেই পড়ে এসেছো ক্লাস 9-এই অধঃভঙ্গ আর উদভঙ্গ কাকে বলবো, যেখানে ভাঁজের ফলে সৃষ্টি হয়। যখন কোনো একটি শিলাস্তরে দুদিক থেকে প্রচণ্ড চাপের সৃষ্টি হয় তখন শিলাস্তরটি ভাঁজপ্রাপ্ত হয়। ভাঁজপ্রাপ্ত হওয়ার পর যে উঁচু অংশটি তাকে বলবো ঊর্ধ্বভঙ্গ, আর যেটি নিচু অংশ তাকে বলবো আমরা অধঃভঙ্গ। তো এখানে দেখো আমাদের কিন্তু অধঃভঙ্গেরই কিন্তু সৃষ্টি হয়েছে। তার মানে কি, অধঃভঙ্গের আকারে কিন্তু প্রবেশ্য শিলাস্তরটি অবস্থান করবে। তাছাড়া কিন্তু সেখানে আর্টিজিও কূপের কিন্তু সৃষ্টি হবে না। তো এই ছিল তোমাদের আজকের টপিক। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোথাও অসুবিধা থাকে আমাকে একটু বলে দিও, তাহলে ভালো হবে। এখানে যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু আর্টিজিও কূপের ভিডিওটি রয়েছে, যে এখানে দেখো জলগুলো কিন্তু নিজে থেকে কিন্তু আপনা আপনি কিন্তু বাইরে বেরিয়ে আসছে কিন্তু, কারণ কি, সেখানে ভূগর্ভে যে দুটো অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে যে সম্পৃক্ত স্তরটি রয়েছে সেটি কিন্তু প্রচণ্ড চাপের মধ্যে কিন্তু রয়েছে, সেই জন্য জলগুলো নিজে থেকেই কিন্তু বাইরে বেরিয়ে আসছে। তো এই ছিল তোমাদের আজকের টপিক। প্রশ্রবণে যতটুকু বাকি ছিল এর আগের দিন নোট দিয়ে দিয়েছিলাম, তো আজকে তোমাদের সেটা আমি বুঝিয়ে দিলাম। আশা করব তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোথাও অসুবিধা থাকে তোমরা তোমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু কমেন্ট করে পাঠিয়ে দেবে। তাছাড়া ভয়েস মেসেজ করেও পাঠিয়ে দিতে পারো, তাহলে আমি কিন্তু সেটি আবার তোমাকে সঙ্গে সঙ্গে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের প্রথম অধ্যায়ে কিন্তু দুটো পার্ট কমপ্লিট হয়ে গেল। এর পরের দিন আমরা শুরু করব ভৌমজলের পার্টটি, কাস্ট ভূমিরূপ যেটি রয়েছে সেটি শুরু করব, বা ভৌমজলের দ্বারা যে ক্ষয় ও দ্রবণের পার্ট, যেখানে কাস্ট ভূমিরূপ বলে একটা পার্ট রয়েছে সেই পার্টটি কিন্তু আমরা শুরু করব। তো তোমরা এর পরের ডেট যেটি রয়েছে সোমবার দিন, তোমাদের দুদিনই তো করানো হয়, শুক্রবার দিন আর সোমবার। তো সোমবার দিন তোমাদের একটি পরীক্ষা নেবো আমি,
আমি আশা করব পরীক্ষাতে তোমরা সবাই অ্যাটেন্ড করবে কিন্তু, কারণ যদি অ্যাটেন্ড না করো তাহলে কিন্তু একটু অসুবিধাই হতে পারে। আমি পরের দিন যতটুকু তোমাদের পড়ানো হয়েছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আজকের পর্যন্ত, ততটুকুর ওপরে কিন্তু আমি পরীক্ষা নেব। আমি কোশ্চেন তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো, একদম 8টার মধ্যে আমি পাঠিয়ে দেবো। তোমাদের টাইম বেঁধে দেবো, 1 ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, যত যত নম্বরের পরীক্ষা হবে সেই টাইমের মধ্যে কিন্তু তোমরা সকলেই খাতা কিন্তু আমাকে পাঠিয়ে দেবে, বা সেই টাইমের মধ্যে খাতাটা লিখে কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠিয়ে দেবে কিন্তু। ঠিক আছে, ধন্যবাদ।